বন্ধুরা, সম্প্রতি আমি একটা হরর থ্রিলার সিনেমা দেখলাম, যা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও চোখ সরাতে দেবে না। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভাস 2 এর ভয়ঙ্কর গল্প। আপনারা নিশ্চয়ই অজয় দেবগন অভিনীত শয়তান মুভিটি দেখেছেন। সেটি ছিল এই সিনেমার প্রথম পার্টের রিমেক, যেখানে এক বাবার চোখের সামনে তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছিল। প্রতাপ নামের এক তান্ত্রিক অথর্বের মেয়ে আরিয়াকে বশ করে নিজের ইচ্ছে মতো চালিত করছিল। অথর্ব শেষমেশ নিজের মেয়েকে বাঁচাতে প্রতাপের জিভটা কেটে দেয়, যাতে সে আর মন্ত্র উচ্চারণ করে কাউকে বশ করতে না পারে। তারপর প্রতাপকে বন্দি করে ফেলে এক অন্ধকার ঘরে। কিন্তু আসল ভয়ের গল্প শুরু হয় এরপর থেকে। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে ভিডিওটা ছড়াবে। দিনটা ছিল একদম রৌদ্রোজ্জ্বল। মেয়েরা সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। একটা মেয়েকে তার মা কোমল অথচ শক্ত কণ্ঠে বোঝাচ্ছিল, শোনো, স্কুলে যদি কেউ তোমাকে মারে তুমিও চুপ করে থাকবে না, জবাব দেবে, হাত তুলবে, বাকিটা আমি দেখে নেব, নিজেকে দুর্বল ভাববে না। এরপর স্কুল বাসে চড়ে গল্প করতে করতে মেয়েরা সবাই স্কুলে পৌঁছে যায়। সেখানে দৃশ্যটা একেবারেই আলাদা। একটা মেয়ে, যার চোখে মুখে লুকোনো একটা অস্থিরতা কাজ করছিল, তার বাবা রাগী গলায় তাকে শাসন করে বলে, চুপচাপ স্কুল ছুটির পর এখানে দাঁড়াবে, আমি তোমাকে নিতে আসব। আসলে মেয়েটির একটা গোপন রহস্য আছে। সে একটি ছেলের সাথে প্রেম করছে। তার বাবার এসব পছন্দ নয়। কিছুক্ষণ পর স্কুলে প্রবেশ করে প্রিন্সিপাল ম্যাম। তিনি বেশ হাসি খুশি। তার চোখ মুখ দেখে বোঝা যায় ছাত্রীদের সঙ্গে তার একটা দারুণ বন্ডিং আছে। সময় গড়ায়। ক্লাস শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা পর আসে টিফিন টাইম। ছাত্রীদের সবচেয়ে প্রিয় সময় এটা, কারণ এই সময় গল্পও হবে আবার খাওয়াও হবে। সবাই হইচই করতে করতে ক্যান্টিন থেকে দেওয়া টিফিন খুলে বসে। এমন সময় একটা গুবলু গাবলু মেয়ের গায়ে জল পড়ে যায়। সে বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে বাকি মেয়েরা খেতে শুরু করে। কিন্তু লক্ষ্য করার মতো ব্যাপার হলো, ক্যামেরা বারবার খাবারের দিকে ফোকাস করছিল। মনে হচ্ছিল খাবারের ভেতরে যেন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। টিফিন খাওয়ার কিছুক্ষণ পরেই ঘটে অদ্ভুত ঘটনা। যে মেয়েগুলো এতক্ষণ ধরে হাসি ঠাট্টা মজা আর গল্পে ব্যস্ত ছিল, হঠাৎ করে সবাই একদম চুপচাপ হয়ে যায়। মুহূর্তে যেন পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। ক্যান্টিনে যারা কাজ করছিল তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, এদের কি হলো হঠাৎ করে। এরই মাঝে একটা মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎই ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে এক রহস্যময় লোক। সে হাতে একটা ছোট্ট চুটকি বাজায়, আর মুহূর্তের মধ্যে সামনে বসে থাকা 10টি মেয়ে তার নির্দেশে দাঁড়িয়ে যায়। গভীর কর্কশ কণ্ঠে লোকটি বলে, এখন থেকে আমি যা যা বলবো ঠিক সেভাবে তোমরা প্রতিটা কথা মেনে চলবে। লোকটির কথার জাদুতে মেয়েগুলো একে একে নিজেদের পরিচয় দিতে শুরু করে। মনে হচ্ছিল তারা নিজেদের ইচ্ছেতে নয়, বরং অদৃশ্য শক্তির প্রভাবে কথা বলছে। যেমন প্রতাপ এক সময় আরিয়াকে খাবার খাইয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল, ঠিক সেভাবেই এই লোকটিও মেয়েগুলোকে বশ করে ফেলেছে। অন্যদিকে এক শিক্ষিকা ক্লাস নিতে গিয়ে টের পান ক্লাসে একটিও ছাত্রী নেই। তিনি অবাক হয়ে চারপাশে খোঁজ শুরু করেন। হঠাৎই ছাদ থেকে ভেসে আসে কিছু ভয়ার্থ শব্দ, একটা ভারী জিনিস পড়ে যাওয়ার আওয়াজ। বাইরে দৌড়ে এসে তিনি ভয়ে স্তব্ধ হয়ে যান। একটি মেয়ে ছাদ থেকে নিচে পড়ে গেছে, মুহূর্তে সে স্পট ডেড। কিন্তু এটাই ছিল না সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। শিক্ষকরা ছাদের দিকে তাকাতেই তাদের চোখ কপালে ওঠে। 9টি মেয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু নিজেদের সামলাতেই পারছে না। তাদের গলা ফেটে যাচ্ছে, প্রিন্সিপাল ম্যাম, আমাদের বাঁচান, আমরা মরতে চাই না। প্রিন্সিপাল ছুটে গিয়ে তাদের হাত ধরে নামাতে চাইলে এক মেয়ে কেঁদে কেঁদে বলে ওঠে, আঙ্কেল আমাদের বলেছে ঠিক 3টের সময় আমরা এখান থেকে লাফ দেব। আমরা মরতে চাই না ম্যাম, কিছু একটা করুন। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষিকারা হিমশিম খেতে শুরু করে। তারা বুঝেই পাচ্ছিল না কে না কে আঙ্কেল। তার কথা শুনে এরা এমন কেন করছে। এক সিকিউরিটি গার্ড ছুটে যায় অন্তত একজন মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু তার চেষ্টা সফল হওয়ার আগেই ঘটে যায় ভয়াবহ বিপত্তি। 2টি মেয়ে হঠাৎ করে ছাদ থেকে লাফ দিয়ে দেয় নিচে। মুহূর্তের মধ্যে তাদের বীভৎস মৃত্যু সবাইকে স্তব্ধ করে দেয়। চারপাশে শুধু চিৎকার, কান্না আর ভয়ের শব্দ। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগোচ্ছে। 3টে বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। অবশেষে ঘড়ির কাঁটা 3টের ঘরে ঢোকে। একসাথে সব মেয়েরা চিৎকার করে এরপর এক ঝাঁকে সবাই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 10টি প্রাণ নিঃশেষ হয়ে যায়। পুরো স্কুল প্রাঙ্গণ মুহূর্তেই পরিণত হলো শোক আর আতঙ্কের সমুদ্রে। এখান থেকে দৃশ্য বদল হয়। আমরা দেখতে পাই আরিয়াকে।
যে এখন মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। বাবা অথর্ব প্রতিদিন তাকে পার্কে নিয়ে যায়, খোলা বাতাসে মুক্ত পরিবেশে রাখার চেষ্টা করে, আশা করে হয়তো একদিন মেয়ের অবস্থার উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দিন যাচ্ছে, মাস যাচ্ছে, তবুও কোনো উন্নতি নেই। অথর্ব মেয়েকে বাড়িতে রেখে বের হয় বাজার করতে। তখন তার চোখ পড়ে টিভি স্ক্রিনে। সেখানে নিউজ চলছে। আজকে যে গার্লস স্কুলে ভয়াবহ ঘটনা ঘটল তার লাইভ রিপোর্ট। ক্যামেরার সামনে কান্না জড়ানো কণ্ঠে প্রিন্সিপাল ম্যাডাম বলছিলেন, মেয়েগুলো মরার আগে একটা কথাই বলছিল, আঙ্কেল বলেছে আমাদের করতেই হবে। এই কথাটা শোনার সাথে সাথে অথর্বের বুকের ভেতরটা কেঁপে ওঠে। পুরনো সেই দুঃস্বপ্নের কথাগুলো আবার মনে পড়ে যায়। এক মুহূর্ত দেরি না করে অথর্ব ছুটে যায় তার সেই গোপন ডেরায়, যেখানে সে বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছে তান্ত্রিক প্রতাপকে। অথর্ব গর্জে ওঠে, বল, তোর মতো আর কতজন আছে যারা এই বশীকরণ জানে? প্রতাপ ধীরে ধীরে মুখ তোলে। তার ঠোঁটের কোণে খেলে যায় একটা কুটিল হাসি। চোখে ঝিলিক মেরে সে শুধু এটুকুই বলে, আমার মতো আর একজন আছে এবং আমি তাকে ভালো করেই চিনি। সে আমাকে বাঁচাতে এসেছে। এই এক কথাতেই অথর্বের শরীর কেঁপে ওঠে আতঙ্কে, কারণ সে জানে এ যুদ্ধ কেবল শুরু হলো মাত্র। অন্যদিকে স্কুলে হঠাৎ দেখা যায় সে গুবলু গাবলু মেয়েটিকে। সবাই অবাক হয়ে যায়, কারণ একমাত্র সেই শুধু স্বাভাবিক আছে। আপনারা সবাই বুঝতে পারছেন তো কেন? কারণ সে টিফিনটা খায়নি, তখন সে ওয়াশরুমে ছিল। ইন্সপেক্টর এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো আঙ্কেলকে ক্যান্টিনে দেখেছো? মেয়েটি মাথা নাড়িয়ে শুধু বলে না। এদিকে আরেক পুলিশ এসে খবর দেয়, স্কুলের সব সিসিটিভি আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এখন ঠিক করা হয়েছে। ইন্সপেক্টর এরপর ক্যান্টিনে গিয়ে বাকি মেয়েদের বোঝানোর চেষ্টা করে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ঠিক তখনই একটা মেয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, আঙ্কেল আমাদের আপনাকে একটা কথা বলতে বলেছে। প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের না করলে এই খেলা থামবে না। ইন্সপেক্টর হতভম্ব হয়ে যায়, কে এই প্রতাপ আঙ্কেল? মেয়েটি চোখ নামিয়ে উত্তর দেয়, সেসব আমি জানি না। হঠাৎ করে মেয়েটি চিৎকার করে ঘোষণা করে, আমি প্রথম মেসেজ দিয়ে দিয়েছি। মেয়েরা, এবার তোমরা শুরু করো। পরক্ষণে পুরো ক্যান্টিন জুড়ে শুরু হয় হুলস্থুল কাণ্ড। মেয়েরা যেন একসাথে পাগল হয়ে যায়। তারা ছুটতে শুরু করে, সামনে যে আসছে তাকেই বেধড়ক মারতে থাকে। চিৎকার, কান্না আর বিশৃঙ্খলায় পুরো স্কুল কেঁপে ওঠে। মেয়েরা দৌড়ে স্কুলের গেট ভেঙে বাইরে চলে আসে, ব্যারিকেড ডিঙিয়ে মিশে যায় জনসমুদ্রে। একজন মা তার মেয়েকে ধরে থামানোর চেষ্টা করলে মেয়েটা উল্টে মাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন পুলিশ আটকাতে এগিয়ে আসে। একটা মেয়ে পাশে পড়ে থাকা ইট তুলে সজোরে আঘাত করে পুলিশের মাথায়। এমনকি মেয়েরা স্কুল বাস দখল করে নেয়, ড্রাইভারকে নির্মমভাবে মেরে দুর্ঘটনা ঘটায়। পুরো শহর মুহূর্তের মধ্যে তোলপাড় হয়ে যায়। ভয় আর আতঙ্কে চারিদিক অন্ধকারে ডুবে যায়। ইন্সপেক্টর তড়িঘড়ি নির্দেশ দেয়, যতজন মেয়ে পালিয়ে গেছে তাদের ছবি ছড়িয়ে দাও, যেখানেই পাওয়া যাবে ধরে বেঁধে নিয়ে আসতে হবে। এবার খবরটা ছড়িয়ে পড়ে চারিদিকে। দেশের প্রতিটি নিউজ চ্যানেলে একটাই সতর্কবার্তা, যদি রাস্তায় বা কোথাও স্কুল ড্রেস পরা মেয়েদের দেখেন, আগে নিজেকে বাঁচান, কারণ এই পাগলাটে মেয়েদের সামনে কেউই নিরাপদ নয়। এই খবর শুনে অথর্ব থমকে যায়। সে বুঝতে পারে এটা সাধারণ ঘটনা নয়। নিউজে বারবার বলা হচ্ছিল এইসব ভয়ঙ্কর ঘটনার আসল উদ্দেশ্য একটাই, প্রতাপকে খুঁজে বের করা। শুনে অথর্বের ভেতরে চিন্তার ঝড় ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে সোজা একটি শোরুমে ঢোকে। সেখান থেকে বিশাল বিশাল কয়েকটা বক্স কিনে নিয়ে আসে। তারপর নিজের ঘরের প্রতিটি কোণায় সেগুলো সাজিয়ে বসায়, যেন একটা বিশেষ ফাঁদ তৈরি করছে। এরপর সে বদ্ধ ঘরে ঢুকে প্রতাপের হাত আর মুখ শেকল দিয়ে বেঁধে দেয় এবং নিজের গাড়ি নিয়ে সোজা রওনা দেয় স্কুলের উদ্দেশ্যে। অন্যদিকে স্কুলে তখন দম বন্ধ করা পরিস্থিতি। অভিভাবকরা নিজেদের মেয়েদের পাশে বসে মরিয়া হয়ে চেষ্টা করছে তাদেরকে বোঝানোর, কিন্তু ভয়ের ব্যাপার হলো একটাও মেয়ে কারো কথা শুনছে না। তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা, যেন ওরা এই পৃথিবীর মানুষই নয়। ইন্সপেক্টর সকলকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, শুনুন, দয়া করে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। যা ঘটছে এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। আপনারা সন্তানদের সঙ্গে শান্তভাবে কথা বলুন। আজ সকাল থেকে যেসব ঘটনা ঘটছে, আমাদের এখন ভেবেচিন্তে কৌশল করে পদক্ষেপ নিতে হবে। তার কথা শেষ হতে একটা ছোট্ট মেয়ে এগিয়ে আসে অফিসারের সামনে। তার চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল আর গলায় ভয়ঙ্কর দৃঢ়তা। সে বলে, আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে। ইন্সপেক্টর হতভম্ব হয়ে তাকায় তার দিকে। 5 মিনিট কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, যদি এই সময়ের মধ্যে প্রতাপকে খুঁজে না পাওয়া যায়, তবে এমন ভয়ঙ্কর কিছু ঘটবে যা আপনারা কেউই কল্পনাও করতে পারবেন না। ঠিক তখনই এক কনস্টেবল দৌড়ে এসে হাজির হয়, তার মুখ ঘামে ভিজে গেছে। সে বলে, স্যার, একজন এসেছে, বলছে প্রতাপ কোথায় আছে সে জানে। এই খবর শুনে সবাই স্তব্ধ হয়ে যায়।
হলঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে অথর্ব। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। একটুও দেরি না করে গম্ভীর গলায় সে ঘোষণা করে, প্রতাপ আমার কাছেই আছে। প্যারেন্টসরা চমকে ওঠে। অথর্ব ধীরে ধীরে সেই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে, বলো প্রতাপকে পাওয়ার পর ঠিক কী করতে হবে, সেটা কি বলেনি তোমার আঙ্কেল? মেয়েটির চোখ মুহূর্তে ভয়ে কাঁপতে থাকে। সে একটাও শব্দ বের করতে পারে না, শুধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অথর্ব চারিপাশে তাকিয়ে এক নিঃশ্বাসে জানিয়ে দেয়, এইসব মেয়েদের ওপর ভয়ঙ্করভাবে বশীকরণ করা হয়েছে। ওদের মন, ওদের আত্মা সব কিছু ওই মানুষটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এই কথা শুনে ইন্সপেক্টররা সামলাতে পারে না। সে চিৎকার করে ওঠে, এসব কি বলছেন, আজে বাজে গল্প। প্রতাপ আসলে কে, আর আপনিই বা কে? অথর্ব চারপাশে দাঁড়ানো অভিভাবকদের দিকে তাকিয়ে কড়া গলায় সতর্ক করে, তোমরা যত কষ্ট পাবে, যত কাঁদবে, চিৎকার করবে, ওই রাক্ষস তত বেশি আনন্দ পাবে। সে যা বলবে এই মেয়েরা তাই করবে, আর কেউ যদি তাদের থামানোর চেষ্টা করে এই মেয়েরাই তার ওপর ঝাঁপিয়ে পড়বে। সবাই এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। ইন্সপেক্টর জিজ্ঞাসা করে, তাহলে আমরা কিভাবে এটা থামাবো? অথর্ব গম্ভীর স্বরে মাথা নেড়ে বলে, এটা আমরা থামাতে পারবো না। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম সামনে এগিয়ে এসে বলে ওঠেন, না, এটা থামানো সম্ভব। ওই রাক্ষস শুধু একটাই জিনিস চাই, প্রতাপকে। যদি আমরা প্রতাপকে এখানে আনতে পারি তাহলে সব কিছু থেমে যাবে। ইন্সপেক্টর আবার অবাক হয়ে তাকায় অথর্বের দিকে, এই প্রতাপকে? অথর্ব তখন ধীরে ধীরে বলে, সেও এক রাক্ষস, সে এখনও বেঁচে আছে, আর সে আমার কাছে আছে। কিন্তু তাকে এখানে আনার আগে আমাকে মুখোমুখি হতে হবে সেই রাক্ষসের সঙ্গে, যেই মেয়েদের মন নিয়ে খেলা করছে। ইন্সপেক্টর কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা তো জানি না সেই মানুষটাকে, কোথায় আছে, কিছুই জানি না। অনেকবার মেয়েদের জিজ্ঞাসা করেছি কিন্তু ওরা কিছুই বলছে না। এই সময় অথর্বর চোখ চলে যায় এক ছাত্রীর দিকে। মেয়েটি ভয়ে কাঁপছিল, তার ঠোঁট নড়ছিল অদৃশ্য শক্তির চাপে। অথর্ব ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, ওদের জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ সেই রাক্ষস এখানেই আছে, আমাদের মাঝখানে। সবাই একসঙ্গে চমকে ওঠে। ক্যামেরা ধীরে ধীরে ঘরের কোণে চলে যায়। একটা গাছের টবের আড়ালে বসে আছে কেউ। হঠাৎ লোকটি সামনে এসে বসে পড়ে, তার ঠোঁটে ভয়ানক হাসি। সে ঠান্ডা আত্মবিশ্বাসী গলায় বলে, হ্যাঁ, আমি সেই রাক্ষস। এক মুহূর্তের জন্য পুরো ঘর জমে যায়। সে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকায়, সবার চোখে চোখ রেখে বলে, তোমাদের মেয়েদের সঙ্গে যা কিছু ঘটছে তার পুরো দায় আমার। ঘরের ভেতর হাহাকার ছড়িয়ে পড়ে। অভিভাবকেরা ক্ষোভে, ভয়ে, ঘৃণায় তাকিয়ে থাকে। হঠাৎ নিজেকে রাক্ষস বলে স্বীকার করা মানুষটা দাঁড়িয়ে গর্জে ওঠে। সে বলে, তোমাদের মেয়েরা আজ আমার হাতের খেলনা। যদি কেউ আমার দিকে এক কদমও এগোনোর সাহস দেখাও কিংবা আমাকে আঘাত করার চেষ্টা করো, তাহলে তোমাদের মেয়েরাই নিজের গলা কেটে ফেলবে কিংবা তোমাদের মেরে ফেলবে। তখন এক অভিভাবক তার মেয়ের দিকে এগিয়ে যেতে লোকটি মেয়েটিকে আদেশ দেয়, ওই টেবিলের ওপর রাখা ছুরিটা তুলে নাও আর নিজের হাতের শিরা কেটে ফেলো। মেয়েটি নিস্তেজভাবে হাত বাড়িয়ে ছুরিটি তুলে নেয়, তারপর এক টানে নিজের হাত কেটে ফেলে। মেয়েটির মা বাবা ছুটে আসে তাকে বাঁচাতে, কিন্তু রাক্ষস আবার গর্জে ওঠে, যদি কেউ তোমাকে বাঁচাতে আসে তবে আরও 3-4 বার হাত কাটবে। আর সত্যি তাই ঘটে। মেয়েটি বারবার নিজের হাতে ছুরি চালাতে থাকে। আর্তচিৎকারে গোটা হলঘর কেঁপে ওঠে। সবাই চিৎকার করছে, কাঁদছে। এই বিভীষিকা দেখে ইন্সপেক্টররা সহ্য করতে পারে না। সে রিভলভার বের করতে যায়, আর ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা এক স্কুল ছাত্রী আচমকা ছুরি চালিয়ে দেয় ইন্সপেক্টরের পেটে। ইন্সপেক্টর মাটিতে লুটিয়ে পড়ে আর বন্দুকটি মেয়েটি তুলে নেয়। এই দৃশ্য দেখে সবাই ভয়ে হাহাকার করে ওঠে। অভিভাবকদের কান্না আর চিৎকারে চারিদিক ভরে যায়। রাক্ষস বিরক্ত হয়ে গর্জে ওঠে, চুপ করো, এই কান্না আমার মাথা ফাটিয়ে দিচ্ছে, সবাই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু কেউই নিজের প্রিয়জনকে ফেলে বাইরে যেতে রাজি হচ্ছিল না। তখন লোকটি এগিয়ে এসে জোর গলায় বলে, তোমাদের মধ্যে কে বন্দুক চালাতে জানো? এক কিশোরী এগিয়ে এলে রাক্ষস তার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে আদেশ দেয়, যারা বাইরে যেতে অস্বীকার করবে তাদেরকেই গুলি করে দাও। শুরু করো তোমার মা বাবাকে দিয়েই। চোখে জল নিয়ে মেয়েটি কাঁপতে কাঁপতে বন্দুক তাক করে তার মা বাবার দিকে। একটু পরে বন্দুকের গর্জন শোনা যায় আর তার মা বাবা মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকারে আতঙ্কে গোটা হলঘর ভরে যায়। সবাই কাঁদছে, কিন্তু এরপরই রাক্ষস নিজেই মেয়েটির হাত চেপে ধরে, তাকে থামিয়ে দিয়ে বলে, আমি শেষবারের মতো আটকাচ্ছি, এরপর আর কাউকে বাঁচাবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও। অবশেষে ভয়ে আর কান্নায় ভেঙে পড়া মানুষগুলো এক এক করে নিজেদের মেয়েদের ছেড়ে বাইরে বেরিয়ে যায়। ঘরে থেকে যায় কেবল অথর্ব আর সেই রহস্যময় রাক্ষস। রাক্ষস অথর্বকে জিজ্ঞাসা করে, প্রতাপ ভাই কোথায়, কিভাবে তোমার সঙ্গে তার দেখা হয়েছিল?
অথর্ব শান্ত গলায় বলে, গত 12 বছর ধরে প্রতাপকে আমি নিজের কাছে বন্দি করে রেখেছি। সে আমার মেয়ের ওপর বশীকরণ করেছিল। আজও সেই জাদুর ফাঁদে আমার মেয়ে আটকে আছে। এই 12 বছর ধরে প্রতাপ প্রতিদিন আমার কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চেয়েছে, কিন্তু আমি তাকে মরতে দিইনি। এই কথা শুনে রাক্ষস রাগে গর্জে ওঠে, এভাবে আমার দাদার নাম নোংরা করার সাহস তোর কী করে হলো? মুখ সামলে কথা বল, নইলে তোর অবস্থা খুবই খারাপ করব। অথর্ব হেসে ঠান্ডা স্বরে উত্তর দেয়, তুই কি করবি? আমাকে মেরে ফেলবি? আমি মরতে ভয় পাই না। তুই কি ওই মেয়েগুলোকে মেরে ফেলবি? ওদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। চাইলে মেরে ফেলতে পারিস, তাদের মা বাবাকেও কষ্ট দিতে পারিস, আমার কিছুই যায় আসে না। প্রতাপ কোথায় আছে সেটা আমি তোকে কিছুতেই বলবো না। রাক্ষস শান্ত কণ্ঠে বলে, প্রতাপ ভাই কোথায় আছে বলে দে, আমি তোকে ছেড়ে দেবো। অথর্ব তখন বলে, আমি বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করতে হবে। রাক্ষস রাগে গর্জে ওঠে, বলে, আমার সামনে শর্ত রাখার মতো তোর কোনো ক্ষমতাই নেই রে। অথর্ব ব্যঙ্গ করে বলে, তোর মতো এক শয়তানকেই আমি কুকুরের মতো বেঁধে রেখেছি 12 বছর ধরে। অথর্ব ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইলে রাক্ষস তার পথ আটকে দাঁড়ায়। অথর্ব ভয় পেলেও বুক চিতিয়ে শক্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। রাক্ষস তখন ঘরে থাকা এক মেয়েকে ডেকে বলে, যাও প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে আনো। প্রিন্সিপাল ম্যাডাম ঘরে ঢুকতে রাক্ষস তার দাবি জানায়, আমাদের 2টো স্কুল বাস চাই, সঙ্গে 2জন ড্রাইভারও লাগবে। আর মনে রাখবেন, কেউ যদি আমাদের অনুসরণ করার চেষ্টা করে তবে এই মেয়েদের পরিণতি হবে খুবই ভয়াবহ। শিক্ষিকা ভয়ে রাক্ষসের কথা মেনে নেয়। সে 2জন ড্রাইভার আর 2টো স্কুল বাসের ব্যবস্থা করে দেয়। এরপর রাক্ষস অথর্ব আর বন্দি মেয়েদের নিয়ে বাসে উঠে পড়ে। গন্তব্য হলো অথর্বের বাড়ি। প্রতাপকে ফিরিয়ে আনতেই হবে। অন্ধকার রাতে শহর পেরিয়ে যখন বাসগুলো এগোচ্ছিল, হঠাৎ রাস্তার পাশে এক ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। একটা কিশোরী বশীকরণের প্রভাবে পাগলের মতো এক লোকের মাথায় পাথর দিয়ে বাড়ি মারছে। রাক্ষস খুশি হয়ে হাত নেড়ে ডাকে, এই মেয়ে, এসো আমাদের সঙ্গে বাসে ওঠো। কিন্তু অবিশ্বাস্য কিছু ঘটে যায়। মেয়েটির চোখ মুহূর্তেই স্বাভাবিক হয়ে ওঠে। তার শরীর থেকে যেন কোনো অদৃশ্য বাঁধন ছিঁড়ে যায়। সে আতঙ্কিত হয়ে পিছিয়ে যায় আর এক ছুটে অন্ধকারের ভেতর মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে অথর্ব স্তব্ধ হয়ে যায়। তার নিজের মেয়ে গত 12 বছর ধরে প্রতাপের বশীকরণে বন্দী, অথচ এই অচেনা কিশোরী কয়েক ঘন্টার মধ্যেই মুক্ত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? রাক্ষস হঠাৎ অথর্বকে প্রশ্ন করে, প্রতাপ আমার দাদা, তার শক্তির কোনো সীমা নেই। তন্ত্র মন্ত্র, বশীকরণ, অলৌকিক ক্ষমতা সব তার মুঠোয়। অথচ তুই তো একটা সাধারণ মানুষ, তুই কিভাবে তাকে 12 বছর ধরে বন্দি করে রেখেছিস? অথর্ব শান্ত গলায় বলে, আমরা এখন প্রতাপের কাছেই তো যাচ্ছি, ওখানে গিয়ে নিজেই দেখবি, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। কিছুক্ষণ চুপ করে থেকে এবার অথর্বই উল্টো প্রশ্ন করে, একটা কথা বল, হঠাৎ এখন 12 বছর পর তোর দাদার জন্য এত দরদ উঠতে পড়ছে কেন? এর আগে এতদিন খুঁজিসনি কেন? রাক্ষসের চোখ চকচক করে ওঠে। সে গভীর গলায় বলে, তুই যা ভাবছিস ব্যাপারটা তেমন নয়। আমি বহুদিন ধরেই দাদাকে খুঁজছি। প্রতাপ কোনো সাধারণ মানুষ নয়, সে সিদ্ধ পুরুষ। তন্ত্রমন্ত্রের দুনিয়ায় আমি তার কাছে এখনও শিশু। মাঝে মাঝে দাদা গায়েব হয়ে যেত, 2-3 বছরের জন্য অদৃশ্য হয়ে থাকতো, আবার হঠাৎ করে ফিরে আসতো। তাই প্রথমে ভেবেছিলাম এইবারও নিশ্চয় সে নিজের মতো কোথাও একটা গিয়েছে। কিন্তু 12 বছর কেটে গেল, দাদা ফিরল না। তখনই আমার মনে সন্দেহ জাগলো। আমি জানতাম কিছু একটা ঘটেছে। দাদাকে আমার খুবই দরকার, কারণ এখনও কিছু শিক্ষা বাকি আছে যা কেবল আমাকে সেই দিতে পারবে। অথর্ব তাকে প্রশ্ন করে, এতগুলো মেয়েকে বশ করে রাখার আসল উদ্দেশ্য কি? আসলে তোমরা কি চাও? রাক্ষস তখন হেসে উত্তর দেয়, সবখানে লেখা থাকে যে নারী আসল শক্তি, কিন্তু ওটা মিথ্যে। পুরুষই প্রকৃত শক্তি। পুরুষ চাইলে পৃথিবীর যে কোনো মানুষকে নিজের ইশারায় নাচাতে পারে। এটাই আমরা প্রমাণ করতে চাই। এই কথার উদাহরণ দিতে সে একটা ছোট্ট মেয়েকে বলে চলন্ত বাস থেকে লাফ দিতে, আর অবাক করার মতো মেয়েটা সত্যি সত্যি লাফ দিয়ে দেয়। এখান থেকেই বোঝা যায় এরা কতটা ভয়ঙ্কর আর নারী বিদ্বেষী। এরপর ওরা অথর্বের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকে রাক্ষস কিছু মেয়েকে সঙ্গ নেয় আর বাকি মেয়েদের আদেশ দেয় চারপাশ ভালো করে পাহারা দিতে, যাতে বাইরের কেউ ভেতরে ঢুকতে না পারে। ভেতরে ঢুকেই অথর্ব সরাসরি রাক্ষসকে তার মেয়ের কাছে নিয়ে যায়। রাক্ষস তখন বলে, আমার দাদা প্রতাপ কোথায়? আগে তাকে দেখাও, তারপর তোমার মেয়েকে আমি মুক্ত করব। অথর্ব বাধ্য হয়ে তাকে নিচের গোপন কুঠুরিতে নিয়ে যায়। প্রতাপের শোচনীয় অবস্থা দেখে রাক্ষস তো ক্রোধে কাঁপতে থাকে। সে বলে, তুই তো আমাদের থেকেও নিকৃষ্ট, আমার দাদাকে তুই এমন অবস্থায় রেখেছিস, হাত মুখ খুলে দে ওর। অথর্ব ঠান্ডা মাথায় বলে, তুই তোর দাদাকে নিজের চোখে দেখেছিস, এবার আমার মেয়েকে মুক্ত কর। রাক্ষস কিছুক্ষণ নীরব থেকে বলে, ঠিক আছে, তুই তোর মেয়েকে এখানে নিয়ে আয়।
আমি তাকে বস থেকে মুক্ত করে দেবো। অথর্ব ছুটে গিয়ে মেয়েকে নিচে বেসমেন্টে নিয়ে আসে। মেয়েটিকে দেখে রাক্ষস নিজেই হতবাক হয়ে যায়। অসম্ভব ব্যাপার, কেউ কি 12 বছর ধরে টানা বশীকরণে থাকতে পারে? এটা কোনো সাধারণ জিনিস নয়। সে নিজের মনেই বলে ওঠে, এই জিনিস শুধু দাদাই পারে করতে। সে অথর্বকে প্রশ্ন করে, তুই কি আগে থেকে প্রতাপকে চিনতিস? তোদের পরিবারের কেউ কি প্রতাপের কাছ থেকে কিছু নিয়েছিল? টাকা পয়সার লেনদেন হয়েছিল কোনো দিন? অথর্ব কিছুক্ষণ ভাবে, তারপর হঠাৎ তার মনে পড়ে যায়। সে বলে, হ্যাঁ, একবার প্রতাপ আমার চায়ের দাম দিয়েছিল রাস্তার একটি ধাবায়, মাত্র 10 টাকা। রাক্ষস গম্ভীর স্বরে বলে, এটাই তো আসল কারণ। দ্রুত গিয়ে প্রতাপকে 10 টাকা ফিরিয়ে দে। তার ঋণ তোর ওপরে যতক্ষণ থাকবে তোর মেয়ে তার কবল থেকে বেরোতে পারবে না। একবার ঋণ শোধ হয়ে গেলে তখনই তোর মেয়ের বশীকরণ কেটে যাবে। অথর্ব দৌড়ে গিয়ে নিয়ে আসে 10 টাকা আর জোর করে প্রতাপের হাতে গুঁজে দেয়। মুহূর্তের মধ্যে সে নিজের মেয়েকে জোরে নাড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, তাকে জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই আরিয়া বশীকরণ থেকে মুক্ত হয়ে যায়। এটা ছিল একদম হৃদয় ছোঁয়া আবেগের মুহূর্ত। মাত্র 10 টাকার বিনিময়ে আত্মার মুক্তি। এদিকে রাক্ষস প্রতাপের কাছে গিয়ে তার বাঁধন খোলে। সে ভেবেছিল প্রতাপ এখন তার সঙ্গে কথা বলবে, তাকে বশীকরণের শেষ অধ্যায়টুকু শিখিয়ে দেবে। কিন্তু প্রতাপ তাকে নিজের কাটা জিভা দেখায়। এটা দেখে রাক্ষস ক্ষেপে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, আমার দাদার জিভা কেটে দিয়েছিস? আমি তোকে আর তোর মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারবো। এরপরই রাক্ষস অথর্বকে নির্মমভাবে মারতে শুরু করে। আরিয়া বাঁচাতে এলে তাকেও ঠেলে ফেলে দেয়। অথর্ব আর সহ্য করতে পারে না। সে বলে, আমাকে মারছিস মার, কিন্তু আরিয়ার গায়ে হাত তুলবি না। কিন্তু রাক্ষস থেমে থাকে না। সে একটা পা দিয়ে আরিয়ার মুখ চেপে ধরে। অথর্ব আর সহ্য করতে পারে না। সে তার হাতের বিশেষ ঘড়িতে একটা সুইচে চাপ দেয়, আর এরপরই এক উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ ঘরের চারিদিকে আটকানো বক্স থেকে ছড়িয়ে আসতে শুরু করে। সেই শব্দে সবাই বধির হয়ে যায়। কানে অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় সব মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে যায়। রাক্ষসের কোনো আদেশ মেয়েরা শুনতেই পাচ্ছিল না। এই সুযোগটাকে কাজে লাগায় অথর্ব। রাক্ষসের মাথায় আঘাত করে, তাকেও অজ্ঞান করে ফেলে। এরপর সে রাক্ষস আর প্রতাপকে একই চেম্বারে শেকল দিয়ে বন্দি করে ফেলে এবং তারও জিভা কেটে দেয়। এখান থেকেই বোঝা যায় অথর্ব আগে যেসব বক্স নিয়ে এসেছিল তার ভেতর লুকোনো ছিল এক ধরনের হাই ভলিউম সাউন্ড সিস্টেম। আগে থেকে সে নিজের কানে হেডফোন লাগিয়ে নিয়েছিল। সময় আসতেই ঘড়ির সুইচ টিপে দিল অথর্ব, আর সঙ্গে সঙ্গে সেই সাউন্ড সিস্টেম থেকে বেরোতে লাগলো প্রচণ্ড শব্দ। এই তীব্র আওয়াজের মধ্যে রাক্ষস যতই আদেশ দিক না কেন, তার নিয়ন্ত্রণে থাকা মেয়েরা আর কিছুই শুনতে পেল না। অথর্বের সেটাই ছিল মূল পরিকল্পনা। এর পরের দৃশ্য কয়েকদিন পর দেখানো হয়। সেই পুলিশ অফিসার আর শিক্ষিকা অথর্বের বাড়িতে এসেছে। অথর্ব তাদের জিজ্ঞাসা করে, আপনারা যদি আমার জায়গায় থাকতেন তবে এদের কি শাস্তি দিতেন? তারা বলে, আমরা হলে এদের মেরে ফেলতাম। তখন অথর্ব শান্ত গলায় বলে, না, এদের মতো রাক্ষসদের মৃত্যুদণ্ড দেয়া মানে মুক্তি দেয়া। ওরা মুক্তি পাওয়ার যোগ্য নয়। ওদের প্রতিদিন যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হবে, এটাই ওদের প্রকৃত শাস্তি। ওদের আমার কাছেই থাকতে দিন। আমি প্রতিদিন ওদের কষ্ট দেব, প্রতিদিন মৃত্যুর জন্য হাত জোড় করাবো। ঠিক তেমনটাই হয়। পুলিশ অফিসার আর শিক্ষিকা দুজন রাক্ষসকেই অথর্বের কাছে রেখে যায়। শেষ দৃশ্যে দেখানো হয় অথর্ব ছাদের উপর মেয়ের সঙ্গে বসে আছে। 12 বছর পর তার মেয়ে নিজের হাতে এক গ্লাস জুস নিয়ে খাচ্ছে। সে এখন মুক্ত, মুখে হালকা হাসির রেখা। এই দৃশ্য দেখে অথর্বের চোখে আনন্দ অশ্রু এসে যায়। অন্যদিকে স্কুলের ছাত্রীরাও এখন মুক্ত। এখানেই গল্পের শেষ হয়। তো বন্ধুরা, আশা করি এনজয় করেছেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ভালো গল্প নিয়ে হাজির হব। বাই।